প্রিয় লিসেনার ভাই বোন বন্ধুগণ, আবারও কিন্তু চলে এলাম আপনাদের মাঝে। আমি আরজে সৌরভ হোসাইন। আমার সাথে আজকে আছে একজন স্পেশাল গেস্ট, যে বড় বড় মতোই আমাদের সঙ্গে থাকে এবং তাকে ইনভাইট করেছিলাম। তিনি স্বেচ্ছায় আমাদের এখানে আসছেন এবং তার মুখে শুনবো আজ তারই জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ঘটনা। সো লেটস গো স্টার্টার গসিপ। ওকে, একটা সত্য ঘটনা বলবো। আমিও আমার বোনের সঙ্গে ছিলাম। তো আজকে এই গল্পটাই শুরু করতে যাচ্ছি। তো সেদিন আমরা যখন স্কুলে যাই, তখন আমার চাচাতো বোন ক্লাস 9-এ পড়ে, আমি ক্লাস 7-এ পড়ি। তখন আমরা দুইজন একসঙ্গে স্কুলে যাই। তো আমার চাচাতো বোনটা খুব সুন্দর ছিল, কি বলবো, অপরূপ, অপরূপা যাকে এক কথায় বলা হয়। তো ও আর আমি প্রায় স্কুলে যেতাম, আর এই রাস্তায় কোনো কিছু দেখলে দুষ্টামি করতাম। তখন আমরা স্কুলে যখন যাই, তখন যেতে যেতে অনেক সময় লাগে, স্কুলটা অনেক দূরে। তো যেতে যেতে একটা রাস্তার সাইডে পরিত্যক্ত বাড়ি, ওদিক দিয়েই যেতে হয় আমাদের। তো এই বাড়িটাতে আগে আমার দাদুরাই থাকতো। তো যে কোনো একটা কারণবশত এই বাড়িটা ছেড়ে তারা চলে গেছে। তো ওখান দিয়েই যাই। তখন আমার দাদুর ভাই ছিল, সে ওইখানে ওই ভিটাতেই কবর দিয়েছে। তো আমার ওই কবরটাতে একটা লাল জবা গাছ লাগানো হয়েছিল, জবা ফুলগুলা লাল টকটকা, সেই সুন্দর। তো আমরা প্রায় প্রত্যেক দিনই স্কুলে যাই, আর ওই জবা গাছটার দিকেই তাকায় আমার ওই বোনটা। তো আমাকে বলে যে, দেখ কত সুন্দর লাল টকটকা জবা। তা আমি আবার বলি যে, আপু থাক, ওই দিক তাকানোর দরকার নাই, কারণ ওইখানে কবর। তো আমার বোনটা বারবার বলে, ইস ফুলগুলা এত সুন্দর হয়ে আছে, যদি নিতে পারতাম। তো এরম করতে করতে একদিন সে আর কথা শুনলো না, সে নাসরবান্দা সে গেলই, গিয়ে কবরের পাশ থেকে ডালগুলা হেলিয়ে অনেকগুলা ফুল নিল, আমার হাতেও কিছু ধরিয়ে দিল। তো নিয়ে আমরা মনের আনন্দে জবা ফুলগুলো নিয়ে স্কুলে গেলাম। তো বান্ধবীরা টকটকা লালগুলা জবাগুলা দেখে সবাই বলল, কি সুন্দর জবাগুলা। তখন সবাই মানে ফুল নিয়ে আনন্দ উল্লাস করলাম, একজন আরেকজনকে দিতে লাগলাম। তো এরকম করে আবার বাসায় চলে আসলাম। পরের দিন আবার ওই ফুল গাছের কাছে গিয়ে আমার বোনটা থেমে যায়, থেমে বলে যে, আজকে আমি আবার ফুল নেব। তো বললাম, প্রত্যেক দিন এরকম করে আপু ফুল নিও না, কি দরকার ফুল ছিঁড়ার, ফুল তো গাছেই ভালো লাগছে। তো ওই আপু বলে, দেখ আমার এই জবাগুলা দেখে কিসের জন্য জানি লোভ হয়, আমি এই জবা গাছটা ছেড়ে যেতে পারি না, আমার মনে হয় ফুলগুলা না ছিঁড়লে আমার ভালো লাগে না। তখন আমি বললাম, তা আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যেতে পারবো না। তা আপু বললো, আচ্ছা তুই দাঁড়া, আমি নিয়ে আসি। তো আবার সেই জবাগুলা আবার নিল, হাত ভরে জবা ফুল নিল। নেওয়ার পর তো আমাকে সেদিন সে বলল কি, তোকে একটা জবা ফুলও দেব না, কারণ তুই আমার সাথে যাসনি। তা আমি বললাম যে, তোমার সঙ্গে যে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, তুমি ফুলগুলা নিয়ে আসলে, আমি তো তোমাকে পাহারা দিলাম। তখন আপু বলল, না তা চলবে না, তা চলবে না, আমাকে বলতেছে তোকে দিবই না। কি করব, আপু দিবে না। তারপর আবার স্কুলে গেলাম, বাড়িতে চলে আসলাম। প্রত্যেক দিন আমার আপু জবাগুলা নেবেই। এরকমই প্রায় মাসখানেক হলো, আপু একই কাজ করতেছে, কোনোদিন জবা ফুল না মানে ছিঁড়া বাকি নেই, সে নেবেই। হঠাৎ করে একদিন আপুর আচরণটা অস্বাভাবিক লাগছে, সে জবা ফুল নিয়ে এসে খালি হাসছে, শুধু হাসছে, হেসে হেসে কেমন জানি করছে। তাই আমাকে বলতেছে কি জানিস, আজ চল আমরা একটা পুতুল বানাই, আজকে আমরা পুতুল খেলবো। তখন আমি বললাম যে, আচ্ছা খেলি।
তারপরে আমি পুতুল বানাইলাম, আপুও পুতুল বানাইলো, কিন্তু আপু একটা মেয়ে পুতুলও বানাইলো না, ছেলে পুতুল। ছেলে পুতুল বানানোর পর সে বলল কি, চল দৌড়ে গিয়ে ওই জবা ফুলগুলা নিয়ে আসি। তখন আমি বললাম, আপু অত দূরে যাব জবা ফুল আনার জন্য? আপু বললে, তুই গেলে যা, না গেলে না যাই, আমি যাব, বাড়ির কাউকে যেন বলিস না। তখন আমি বললাম যে আচ্ছা যাক, আপু আনলে তো আমারও হবে, জবা ফুল দিয়ে আমাদের পুতুলের বাড়ি ঘর সাজাবো। তখন আপু কি করলো, দৌড়ে গিয়ে, আমাদের এখান থেকে 1 কিলো হবে, তো দৌড় পারতে পারতে গিয়ে সে জবাগুলা নিয়ে আসলো। নিয়ে এসে সে জবা ফুল দিয়ে পুতুলের সারা ঘর বাড়ি সাজাইলো এবং পুতুলটাকে একটা পিঁড়ার মধ্যে রাখলো। রেখে জবা ফুলগুলা দিয়ে পুতুলের সামনে হিন্দুরা যেমন ভক্তি করে ওরকম করে ভক্তি করতে লাগলো। তা আমি আবার বললাম, আপু তুমি ভক্তি করছো কেন? তুমি তো মুসলমান, তুমি এই কাজ করছো কেন? আমরা পুতুলের সঙ্গে বিয়ে দেব, তো তুমি ভক্তি করছো কেন? তখন বলতেছে, পুতুলের সঙ্গে না আমার বিয়ে হচ্ছে। তখন আমি বলতেছি, পুতুলের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে? তুমি না আমার মেয়ের সঙ্গে বিয়ে দিবে? বলতেছে, না, আমি ছেলে পুতুল বানাইছি আমার জন্য। তখন আপুর এই অস্বাভাবিক আচরণ দেখে কেমন যেন একটা মনের মধ্যে খটকা লাগলো। তখন যাই হোক, ওটা কিছু মনে করলাম না। তারপরের দিন আবার স্কুলে গেলাম, সে আবার জবা ফুল নিল। নেওয়ার পর এখন দেখি প্রায় সময় ওই পুতুলটাকে ভক্তি করে আপু, ভক্তি করে। তারপর আমি আপুকে বললাম, তুমি এরকম আচরণ করছো কেন? তখন আমার সঙ্গে কথা বলা ছেড়ে দিল, সে কথা বলে না, কথা বলে না। স্কুলে যাওয়ার টাইমে শুধু যাবে আর ওই ফুলগুলা ছিঁড়বে। তা আপু প্রত্যেকদিন এই কাজ করে, আমার বিরক্ত লাগে। তখন আমি কি করলাম, বেশ একটা গুরুত্ব দিলাম না। তখন আপু একা একাই ওই পুতুলের সঙ্গে কথা বলে, একা একাই হাসে, একা একাই খেলে, আমাকে নিতে চায় না। দিনে দিনে দেখি আপুর পরিবর্তন। তা আমি ভাবছি আপু এরকম করে কেন? তারপর একদিন হঠাৎ করে আমাকে বলতেছে যে, শোন, আমি মুসলমান, আমি যদি একটা হিন্দু ছেলেকে বিয়ে করি আমার বাবা মা কি মেনে নেবে না? তখন আমি আপুর কথায় আশ্চর্য হয়ে গেলাম। তখন আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু তুমি এমন কথা বলছো কেন? তখন আপু বললে, হ্যাঁ, আমি একটা হিন্দু ছেলেকে পছন্দ করি, তুই দেখলে তুইও পাগল হয়ে যাবে। তখন আমি বলছি, তুমি হিন্দু ছেলে কই পাইলা? আমাদের ক্লাসে তো কোনো হিন্দু ছেলে নেই, যাই আছে 2টা সাঁওতাল ছেলে। তখন আপু বললে, আছে, খুবই সুন্দর একটা ছেলে আছে, তোকে আমি দেখাবো না। তখন আমি বললাম যে, আপু তুমি বাবা মায়ের একটাই মেয়ে, তোমার বাবা মায়েরও তেমন একটা সচ্ছল না, সমাজ মেনে নেবে না, তুমি কিসের জন্য এই কাজ করছো? তখন আপু রেগে গিয়ে বললো, যা, তোকে আর কিছুই বলবো না। তারপর থেকে আপুর আরো পরিবর্তন দেখা গেল। আপু প্রায় হাসে, একা একা কথা বলে। তারপর আপুর এই আচরণগুলো দেখে আমার আরো সন্দেহটা বেড়ে গেল। তখন আপু স্কুলে গেলে কারোর সঙ্গেই কথা বলে না, শুধু একা একা থাকে। তখন আমি বাসায় এসে কথাগুলো বলে দিলাম চাচা আর চাচিকে যে আপু এই কাজ করে। তখন চাচা তাকে ধরে বলল, তোর কি হয়েছে? তখন আমার আপু রেগে গিয়ে বলল, কোথায় কি হয়েছে, আমার তো কিছুই হয় নাই। তখন চাচা কি করলো, তাকে চোখে চোখে রাখতে লাগলো। এখন চাচা দেখে যে প্রায় দিন সন্ধ্যার সময় ওই যে জবা গাছের কাছে যায়। তখন চাচা একদিন ধরে নিয়ে আসলো আর বলল, তুই এই জবা গাছের কাছে কিসের জন্য? মাগরিবের টাইমে আসিস, দুপুরে আসিস। তখন আপু রেগে গিয়ে বলল, আমি আসি কি হয়েছে, আমি তো কারোর সঙ্গে আসি না, আমি একাই আসি, আমি ফুল নিতে আসি। তো চাচা বলল, কিসের জন্য? এই ফুলগুলা দিয়ে তুই প্রত্যেকদিন কি করিস? তখন বলল, যা ইচ্ছা তাই করি, তোমাকে বলবো কেন? তখন চাচা আরো বেশি করে চোখে চোখে রাখতে লাগলো। তখন আপু একা একা ঘরে ছিল, তখন তাকে আর একা একা রাখে নাই। ঘরে 2টা রুম ছিল, ওই 2টা রুমের পাশাপাশি 2টা খাট ছিল। এক খাটে চাচা আর চাচি থাকতে লাগলো, অন্য খাটে আপুকে রাখলো। তা আপু অসুবিধা হচ্ছে, পরের দিন আমাকে বলল স্কুলে যাওয়ার টাইমে,
আমার মা বাবাকে নিষেধ করিস আমার সঙ্গে থাকতে, আমার খুব অসুবিধা হয়, আমি তার সাথে কথা বলতে পারি না। তখন আমি আবার একটু বেশি চমকে উঠলাম, তার সাথে কথা বলতে পারো না মানে? কেন, তোমার কি হয়েছে, কে কার সঙ্গে কথা বলতে পারো না? তখন আপু বলল, আছে, বলা যাবে না, তুই বললেই তুই বলে দিবি। তখন আমি কি আর বলবো, কথার ভাষা হারিয়ে গেছে। তখন আমি আবার বাসায় এসে বললাম চাচা চাচিকে বিষয়টা। তখন চাচা চাচি আরো বেশি করে তাকে নজরে নজরে রাখতে লাগলো। তখন সে একদিন মাঝরাতে, চাচা ঘুমিয়ে আছে, চাচি ঘুমিয়ে আছে, মাঝরাতে উঠে ওই কবরের পাশে চলে গেছে। বলেন, এরকম একটা মেয়ে প্রায় 15-16 বছর বয়স হবে, যদি ওই কবরের পাশে যায় একা একা, কোন মা বাপ সহ্য করতে পারবে? তখন আমার চাচা চাচি ঘুম থেকে উঠে দেখে যে নাই, আমার আপুটা নাই। খোঁজাখুঁজি করতে আরম্ভ করলো সবাই, তখন সবাইকে ডাকাডাকি করলো, সবাই লাইট নিয়ে খোঁজাখুঁজি করতে লাগলো। তখন আমার চাচার সন্দেহ হলো ওই কবরস্থান, মানে যেখানে কবরটা ছিল, জবা গাছ ছিল সেখানে। তো তারা সেখানে মানুষজন নিয়ে গেল। হ্যাঁ, সন্দেহ তার ঠিক হলো। গিয়ে দেখে আপু ওই পুতুলটা নিয়ে গেছে, আর কিছু জবা ফুল পারছে, পেরে ফুলটাকে ভক্তি দিচ্ছে, আর অস্বাভাবিক মতন হাসাহাসি করছে। তখন তাকে লাইট মারলো, লাইট মারার সঙ্গে সঙ্গে তার চোখ অন্যরকম হয়ে গেল, সে ক্ষেপে উঠল। খেপার পর তখন সবাই তাকে ধরে ফেললো, ধরার পর তাকে বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পর সে প্রায় উন্মাদ, পাগলের মতন হয়ে গেছে। সে বলতেছে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি হলো ওকে ছাড়া বাঁচবো না, আমার সুন্দর মুহূর্তটা তোরা নষ্ট করে ফেললি। তখন যাই হোক, চাচা কবিরাজ নিয়ে আসলো। কবিরাজ নিয়ে আসার পর তো চাচাকে বলল, তোমার মেয়ে যেন ওই কবরস্থানের পাশ দিয়ে না যায়, কারণ তোমার মেয়ে ওই জবা ফুলগুলা নিচে, তোমার মেয়েকে একটা বদজিন আসর করছে, এই জিন তোমাদেরকে সবাইকে শেষ করে দেবে, তোমরা সতর্ক থাকো। তারপর তাবিজ, তারপর ঝাড়ফুঁক দিয়ে গেলে কিছুদিন ভালো থাকলো। কিছুদিন ভালো থাকার পর তো আমার চাচা বলতেছে, মেয়ে তো কিছুদিন ভালো হয়ে গেছে, তা এখন স্কুলে যাওয়াটা দরকার, কারণ এভাবে বাড়িতে বসে থাকলে মানুষে কি বলবে। তখন আবার আমার সঙ্গে স্কুলে পাঠাইলো, আর আমাকে চাচা চাচি বলে দিল যে ওকে একটু দেখে রাখিস, আর ও যেন ওই গাছটার কাছে না যায়, ওই ভিটাতে না যায়। তখন আমি বললাম আচ্ছা। তখন যাওয়ার পর তখন আপু রাস্তার হাঁটছিল আর আমাকে অনেক করে বোঝাচ্ছিল, দেখ আমি এত সুন্দর একটা ছেলে পেয়েছি, তুই দেখলে তোরই মানে ভালো লাগবে, দেখ আমার এই ভালোবাসা থেকে তুই আমাকে বঞ্চিত করিস না, আমার ওকে খুব পছন্দ হয়েছে, ওকে নিয়ে আমি সংসার করতে চাই, তুই এই বাধা হোস না। দেখ আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে। তা আমি বলতেছি, তুমি মানুষ হয়ে কচ্ছে কি, না সে মানুষই, তুই জানিস না, বাবা এমনি বলছে, কবিরাজ এমনি বলছে। তা আমি বলতেছি, তাহলে আমাকে একদিন দেখাই হোক, ও দেখাবো তোকে একদিন। এরকম করে আবার আমার আপুর প্রতি মায়া হলো, সে অনেক কান্না করছে। মায়া হওয়ার পর তখন আমি আর বাসায় কিছু বলি না। হ্যাঁ, আগের নেই সে স্কুলে যেতে আরম্ভ করলো, আবারও জবা ফুল, ওই ফুল না ছিল। তা আমি আপুকে বললাম, তুমি ফুল ছিল কিসের জন্য? তখন আপু বলল, আমার প্রিয় এই ফুলটা দেখলে খুব পছন্দ করে। এরকম করতে করতে যখন প্রায় 3 মাস হয়ে গেল, 3 মাস হওয়ার পর তখন আপু হঠাৎ করে বলতেছে, আমার এটা খেতে ইচ্ছা করতেছে, ওটা খেতে ইচ্ছা করতেছে, টক জাতীয় জিনিস। তখন আমাকে বলতেছে যে আমার না স্কুলে যেতে লাগতেছে, হাঁটতে হাঁটতে যাচ্ছি, তখন ওই ভিটার কাছে এসে বলতেছে, আমার না বড়ই খেতে ইচ্ছা করতেছে। তখন আমি আমাকে, এখন বড়ই কোথায় পাবা, এখন তো বড়ইয়ের সময় না। তখন আপু বলতেছে, তুই দাঁড়া,
আমি বড়ই নিয়ে আসি। তা আমি কই এই ইয়াতে তো বড়ইও গাছ নাই, অন্যান্য গাছ, তুমি কোথায় যাও বড়ই আনতে? কয় তুই চুপ করে দাঁড়া। তখন আপু কি করলো, এক দৌড়ে গিয়ে ওই জবা গাছের নিচ থেকে প্রায় 20-25টা বড়ই নিয়ে আসলো। বড়ইগুলা এত সুন্দর হলদে, মানে দেখলেই খেতে ইচ্ছা করবে। তখন আমাকে আপু মাত্র 4টা বড়ই দিল, দিয়ে বলল, এগুলা তুই খা, এগুলা আমি খাবো, কিন্তু কাউকে যেন বলিস না। তারপর আমি বড়ই দেখে আমি লোভ সামলাইতে পারলাম না, তখন আমি বড়ইগুলা নিলাম, নিয়ে আমি মুখে দিলাম। দেখি যে এত টেস্ট বড়ইগুলা, তো আপু সমানে খেয়েই যাচ্ছে। তখন আপুকে বললাম, আপু আর 2টা দাও না? না আর দেবো না, আমার খুব খেতে ইচ্ছা করছিল তাই আমি নিয়েছি। তো আমি বললাম, তুমি কোথায় পাইলা? কয় আমার প্রিয় আমাকে দিয়েছে। তখন আমি বললাম, কোথায়? আমি তো যে ভাইয়ার সঙ্গে সম্পর্ক করো তাকে তো আমি দেখিনি। আমার জন্য রেখে গেছে, প্রত্যেকদিন সে এখানে আসে, তোকে একদিন দেখাবো। তখন আবারও স্কুলে গেলাম। তো আপু প্রায় সময় টক জাতীয় যেটাই খেতে ইচ্ছা করতো, অসময়ে আমরা নিয়ে আসতো, অসময়ে কামরাঙ্গা নিয়ে আসতো, বেশি নিয়ে আসতো না, 4 থেকে 5টা কিংবা 20-25টা এরকম করে। এরকম করতে করতে প্রায় 8 মাস হয়ে গেল। তখন আপু বাড়িতে কেমন করলো, কেমন আচরণ করতে আরম্ভ করলো, তখন পেটটা আস্তে আস্তে আপুর বড় হইতে লাগলো। তখন সবাই বলতেছে, কি ব্যাপার, তোমার মেয়ের পেটে কি হইলো? তখন সবাই বলতেছে টিমার নাকি। তখন ডাক্তারের কাছে আপুর, অর্থাৎ আমার চাচা, ডাক্তার কাছে নিয়ে গেল। করে মেয়ের এরকম কিসের জন্য, কয়েকদিন আগে কেমন করলো, এখনো আবার পেটটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তখন ডাক্তারের কাছে নিল। কোনো ডাক্তারে বলতে পারে না যে আপুর পেটে কি হয়েছে। কেউ বলে টিমার, কেউ বলে অতিরিক্ত গ্যাস হয়েছে, কেউ আরো কোন রোগের কথা বলে। তো আমার চাচা তো তেমন একটা সচ্ছল না। তখন সে ডাক্তার দেখাইতে দেখাইতে এক পর্যায়ে থেমে যায়। তখন আমার আপু আরো আচরণটা অন্যরকম হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়। তখন মা বাবাকে বলে, আমাকে একা ঘরে দে, নাইলে আমি তোদেরকে শেষ করে দেব, এরকম বলে, পাগলের মতন আচরণ করে। তখন আমার চাচা কি করে, ওকে আরো গার্ড দিতে শুরু করলো। তখন সে একদিন আমার চাচাকে রাত্রে গলা টিপে হত্যা করলো। গলা টিপে হত্যা করার পর তারপর সকালে মানুষজন ভরে গেল, কি হলো? তখন আমার চাচি কথাগুলা লুকাইলো, কারণ আমার চাচি যদি বলে তাহলে মেয়েকে পুলিশে ধরে নিয়ে যাবে, মেয়ে তো। তখন আমার চাচি বলল স্ট্রোক করে মারা গেছে চাচা। তখন যাই হোক, মানুষ গোসল করাইলো আমার চাচাকে। যারা গোসল করাইলো তারা দেখলো যে আমার চাচার গলার কাছে একদম কালো দাগ হয়ে আছে। তখন গোসল করার মানুষ এসে আমার চাচিকে বলল, সত্য কথাটা বলো, কি হয়েছে? তোমার স্বামীর গলার মধ্যে দাগ, নাইলে আমরা পুলিশে বলে দেবো। তখন আমার চাচি সবাইকে কথাটা বলল। তো গ্রামে সবারই ভয় আছে যে এখন যদি আমরা পুলিশে কমপ্লেন করি তাহলে যদি আমাদেরও এরকম অবস্থা হয়। তখন এই কথাটা চেপে গেল সবাই। তারপর আমার চাচাকে খবর দেওয়া হলো। তারপর প্রায় 1 মাস হলো, আমার আপুর 9 মাসের মতন সময় হয়ে গেছে। তো আমার আপুর পেটটা অস্বাভাবিক হয়ে বাড়ছে। তো আমার চাচি তখন আমার আপুর সঙ্গেই থাকতে শুরু করলো এক খাটে। তখন আমার আপু বলল যে তুই আমার সঙ্গে থাকিস না। তখন চাচি বলল, না, আমার যতই যাই হোক আমি তোকে ছেড়ে যাব না। তখন আমার চাচি ওর সঙ্গে থাকা শুরু করলো। তখন আমার কাছে আর স্কুলে সে যায় না, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ সবাই পেটের জন্য খেপায়।
তো একদিন আমাকে বলল যে মাকে নিষেধ করিস আমার সঙ্গে থাকতে, আমি আমার ভালোবাসার মানুষের জন্য আমার মাকেও শেষ করে দিতে পারি। তখন আমি ভয় পেয়ে গেলাম। বললাম, আপু তুমি যে এতদিন ভালোবাসা করলা, কি করলা না করলা, তুমি তো একদিনও ভাইয়াকে দেখাইলা না। তখন বলল, আমি কাউকে দেখাবো না, সে আমার স্বপ্নের মানুষ, স্বপ্নের মাধ্যমে আসে, তো নিষেধ করিস, আমার খুব অসুবিধা হয়। তারপর আমি চাচিকে এসে বললাম, চাচি তুমি অন্য ঘরে থেকো, তুমি আপুর সঙ্গে থেকো না। তখন চাচি বলল, না, আমি আমার মেয়েকে একা ছাড়তে পারি না। তো গ্রামের সবাই বলা বলি করতে লাগলো যে ওর পেটে বাচ্চাই আছে। তো সবাই ওকে ঘৃণার চোখে দেখতে লাগলো, কেউ ওর সঙ্গে কথা বলে না। যাই হোক, আমার আপু এটাই চেয়েছিল যেন ওর সঙ্গে কেউ কথা না বলে, ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। আমার বোন প্রায় ওই ইয়াতে যেত, ভিটাতে যেত, গিয়ে গিয়ে ওই যে তার ফুলানাটা কেউ তাকে বাদ দিতে পারলো না। তারপর চাচি বৃদ্ধ মানুষ, কি করবে, যতই আমার আপু বকা দিত, আমার চাচিকে মাঝে মধ্যে মারতো, তবুও আমার চাচি বাবা নেই মনে করে মেয়েটার কাছে থাকে। তখন আমার আপু একদিন বিরক্ত হয়ে বলে যে তুই আমাকে শান্তি দিচ্ছিস না, তো তোকে একদিন শেষ করব তোর স্বামীর মতো। তখন আমার চাচি বলে যে আমার তো সবই শেষ হয়ে গেছে, তো আমি শেষ হওয়ার কোনো ভয় করি না, তবুও তোকে আমি ছাড়বো না, কারণ তুই আমার একটাই মেয়ে। তখন বলে আমার চাচি ওর মার খেয়ে ওর পাশেই শুয়ে থাকতো। তো এর আগেও আমার চাচিকে আরেকদিন গলা চিপে ধরছে। তো আমার চাচি চিৎকার করছে, গ্রামের সবাই উঠে এসে দেখে আমার চাচির মুখ দিয়ে অটোমেটিক রক্ত পড়তেছে। তো সবাই বলল যে ওর সঙ্গে থেকো না, তুমি আলাদা থাকো। তখন আমার চাচি বলল, না, আমার জান যাবে, ওর হাতে মরণ হবে, তবু আমি ওর সঙ্গেই থাকবো। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তখন আর কি করা, মেয়ের সঙ্গে থাকতে আরম্ভ করলো। তা আমার আপুটা মাঝরাতে উঠে বসে বসে গল্প করে, একা একা কথা বলে, মন চাইলে আবার ওই ভিটাতে চলে যায়। কেউ আর কিছু বলে না, কারণ সবাই জেনে গেছে ওর কেউ আছে, ওর জিনের সঙ্গেই হয়তো বা কোনো একটা সম্পর্ক হয়ে গেছে। ভয়ে ওকে কেউ কিছু বলে না, কেউ কোনো কমপ্লেনও করে না, তো ওর মনে চলাফেরা করে। তো এরকম করতে করতে একদিন চাচি রেগে গেল, কারণ সে অনেক চিৎকার করতেছে আর বলতেছে যে আমি হাঁটতে পারছি না, আমাকে ওই ভিটায় নিয়ে যাও। তখন আমার চাচি বলতেছে আমি যেতে পারবো না, তো খালি পেট ধরে ধরে চিৎকার করতেছে, তাও আবার মাঝরাতে। তখন পাড়ার মানুষ সবাই জানে প্রত্যেক দিন এরকমই হয়, তো ওরা কিছু মনে করলো না। তখন আমার চাচি নিয়ে যায় নাই দেখে সেদিন আমার চাচিকে গলা চিপে আবারও মেরে ফেললো, গলা চিপে ধরলো। আমার চাচি বৃদ্ধ মানুষ, ওর টর্চারে আমার চাচি সেদিন মারা গেল। সকালে উঠে দেখে, মানুষ এসে দেখে যে আমার চাচির মুখ দিয়ে রক্ত পড়ে আমার চাচির চোখ দুটা বড় বড় হয়ে গেছে, মারা গেছে। তো সবাই নিয়ে কাফন করে দিল। তখন আর তো বাধা থাকলো না। তখন আমার চাচাতো বোন ওই ভিটায় চলে গেল। ভিটায় চলে যাওয়ার পর আর বাড়ি আসে না, ওইখানে থাকতে আরম্ভ করলো। থাকতে থাকতে তখন আমার এক চাচাতো ভাই ছিল, আরেক চাচার ছেলে ছিল, সে সব ঘটনা শুনলো। শোনার পর সে তাকে
নিয়ে আসলো, বেঁধে নিয়ে আসলো। সে আসবে না, জোর করে নিয়ে আসলো। নিয়ে এসে বলল, শুনেছি চাচাকেও মেরেছিস, চাচিকেও মেরেছিস। তো এবার আমি দূরে ছিলাম, আসতে পারি নাই। তো আমি আসছি, বাপ চাচার ভিটা ছেড়ে তুই কোথাও যাবি না। তো আমার ওই চাচাতো ভাইটা আরেক চাচার ছেলে ওটা। আমার চাচা তিনটা ছিল, আমার চাচা ওটা বড় চাচার ছেলে, আমি মেজো, আর যেটা চাচাতো বোন ওটা ছোট চাচার মেয়ে। তো বলল যে ভাইয়া তুমি আমাকে ইয়া করো না, ডিস্টার্ব করো না, আমার একটা বেবি আছে, আমার বেবি কান্না করবে। তখন আমার ভাইয়া বলল, কিসের তোর বেবি? হ্যাঁ, কিছুদিনের ন্যায় দেখলাম আমার আপুর পেটটা কমে গেছে। তখন আমার আপু বলতেছে আমার বেবি কান্না করবে, তুমি আমায় ছেড়ে দাও। তখন আমার ভাইয়া নাসরবান্দা, সে এগুলা বিশ্বাস করে না। তো তাকে বেঁধে রাখলো, শিকল দিয়ে রাখতে আরম্ভ করলো, ঘরে তালা মেরে। তখন সে আরো পাগলামি বেড়ে গেল, অনেক চিৎকার করতে আরম্ভ করলো। তখন সবাই বলতেছে তুমি একে ছেড়ে দাও, তোমার চাচা চাচি যেমনে গেছে তোমারও কিন্তু এই হাল হবে। তখন আমার চাচাতো ভাই নাসরবান্দা, সে বলল, না, আমার চাচা চাচিকে যে শেষ করছে তার আমি শেষ দেখে ছাড়বো। সে বড় কবিরাজের কাছে গেল। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ বাসায় আসলো। আসার পর সব ঘটনা শুনলো। শোনার পর বলল যে তোমার বোনের সংসার হয়েছে, তোমার বোনের বা একটা ছেলে বাবু হয়েছে, তো তোমার আপুর এই জিনিসটা ছাড়ানো সম্ভব না। আর যদি ছাড়তে হয় সে জীবনকার মনে পাগল হয়ে যাবে, আর যদি না ছাড়াও তাহলে সে এভাবেই থাকবে। তো আমার চাচা তো ভাই বলল, পাগল হলে হোক, আপনি এটাকে যে কোনো একটা ব্যবস্থা করেন। তখন কবিরাজ বলল, থাক না, এভাবে চলতেছে, এভাবে থাক, কারণ তার একটা বেবিও হয়েছে, থাক না। তখন আমার ভাইয়া বলতেছে, না, আমার চাচা চাচিকে যে মেরে ফেলছে তার সঙ্গে আমার বোনকে কোনো রকমেই সংসার করতে দেওয়া যাবে না। আর মানুষের সঙ্গে কোনোদিন জিনের সংসার হয়? তখন কবিরাজকে অনেক টাকা দিল। তারপরে কবিরাজ এমন গা বন্ধ করলো আর এমন কিছু করলো, আমার চাচাতো বোনকে বললো যে 1 মাস যাবত ওকে বেঁধে রেখো, ও যেন ছুটতে না পারে। তখন আমার ভাইয়া ঘরের মধ্যে বেঁধে রাখে, ঘরের মধ্যে খাওয়া দাওয়া সব কিছু ঘরের মধ্যে। তখন আমার চাচাতো বোন সেই কান্না, আমাকে বলে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চাটা কাঁদছে। আমার চাচাতো ভাই তো কোনো রকমেই ছাড়ে না। তখন এক সময় কান্না করতে করতে একাই ঘুমিয়ে যায়, একাই আবার উঠে, আবার একই কান্না, আমার বেবি কান্না করছে। যাই হোক, এরকম করতে করতে তখন এক সময় আমার চাচাতো ভাই দেখে যে না খেয়ে না ইয়া করে বোনটা কেমন হয়ে যাচ্ছে, সে নিরুপায় হয়ে ছেড়ে দিল। তারপর আমার বোন সারা সঙ্গে সঙ্গে, ও যে এতদিন খায় নাই, ওর যে কেমনে জোর হইল, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ভিটায় গেল। ভিটায় গিয়ে সে কি কান্না করতেছে। আর ওই যে জবা ফুল, ওই ফুল গাছটা মানুষেরা কেটে ফেলেছে। তারপর আপু সেই কান্না করতেছে, আমার গাছ কই, আমার ফুল কই, এভাবে কান্না করতেছে, আমার বাবু কই। কান্না করতে করতে সে পাগল হয়ে গেছে, একদম ফুল পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাওয়ার পর ওই রাস্তায় ঘুরে, রাত্রে আবার ওই জায়গায় যায় আর কান্না করে, আমার বেবিটা কোথায়, আমার বেবিটা কোথায়, কান্না করে। এখন মানুষ ওদিক দিয়ে যাওয়া প্রায় বন্ধ করে দিয়ে দিছে, কারণ ওদিক দিয়ে গেলেই সবার ভয় লাগতো। তারপর আমার চাচাতো বোন আর বাড়ি ফিরে না, ওই ভিটাতেই থাকে। কিন্তু ওদিক দিয়ে মানুষ যাওয়া বন্ধ করে দিছে। কিছু কিছু মানুষ যায় আর ওর চিৎকার শুনতে পায় যে আমার বেবিটা তোমরা নিয়ে নিছো,
আর কান্না করে যে তোমাদের জন্য আমার বেবিটাকেও হারাইলাম, আমার প্রিয়টাকেও হারাইলাম, এরকম করে চিৎকার করে। আর রাস্তায় রাস্তায় ঘুরে রাত্রে এসে ওখানে থাকে। আর সম্ভব হলো না আমার বোনটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার, কিন্তু আমার বোনটাও শেষ করে করলাম না শেষ। শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আজকের গল্প এখানে শেষ। আগামী গল্প দেখার জন্য, শোনার জন্য সবাই অপেক্ষা থাকো। সে পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।